Hi, hello everyone. Once again, welcome to my channel Geography School. তো ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর আজকে আমি আবার তোমাদের সামনে এলাম। বিগত কয়েকদিন কিছু সমস্যা থাকার জন্য ভিডিও আপলোড করা হয়নি। তো আমি চেষ্টা করব আবার কন্টিনিউ ভিডিও আপলোড করার। তো আজকে আমরা একটা নতুন টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের দেশ ভারত, যা মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যে কোনো কম্পারেটিভ এক্সামের ক্ষেত্রেও এই ভারত থেকে প্রশ্ন হয়ে থাকে। তো কম্পারেটিভ এক্সামের জন্য প্রস্তুতিও তোমাদের এখান থেকে হয়ে যাবে যদি তুমি এই ক্লাসটা সঠিকভাবে দেখো। তো চলো শুরু করি। ভারত ভারত আমার দেশ, তোমার দেশ, আমাদের সবার দেশ এবং সবচেয়ে প্রিয় দেশ আমাদের ভারত, যা এই জন্যই আমরা বলি সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা, অর্থাৎ পৃথিবীর সমস্ত দেশের থেকে আমাদের দেশ মহান এবং আমাদের দেশ সবচেয়ে সুন্দরতম দেশ। আমি গর্বিত যে আমি ভারতীয়। তো শুরু করি। ভারত ভারতকে বলা হয় ইউনিটি ইন ডাইভার্সিটি। ইউনিটি ইন ডাইভার্সিটি কথার অর্থ কি? অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে একতা। ভারতের মধ্যে আলাদা আলাদা অনেক ধরনের বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি। যেমন ভাষাগত দিক থেকে বৈচিত্র্য, শিক্ষাগত দিক থেকে বৈচিত্র্য, সাংস্কৃতিগত দিক থেকে বৈচিত্র্য, রাজনৈতিক বৈচিত্র্য, ভূপ্রকৃতিগত দিক থেকে বৈচিত্র্য, তাই কি না? ধর্মীয়গত দিক থেকে বৈচিত্র্য, শারীরিক গঠন দিক থেকে বৈচিত্র্য, অর্থাৎ ভারতের বৈচিত্র্যের শেষ নেই। তবুও আমরা ভারতরা একতা এবং এক, অদ্বিতীয়। যদিও কিছু সমাজে অশুভ শক্তি আছে আমাদের ভারতকে খণ্ডিত করার জন্য, ভারতের মধ্যে বিদ্বেষ ঘটানোর জন্য, তবুও আমরা ভারতীয়রা এক এবং একতা, অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি। এবার ভারতের আয়তনের ক্ষেত্রে যদি বলি, তো পৃথিবীর মধ্যে ভারতের আয়তন যদি আমরা পরিমাপ করি, তো ভারতের আয়তন প্রায় 32,87,263 বর্গ কিলোমিটারের মতো হয়ে থাকে, যা পৃথিবীর সপ্তম স্থান অধিকার করে। অর্থাৎ আয়তনের দিক থেকে ভারতের স্থান সপ্তম। প্রথম সবচেয়ে বড় দেশের নাম কি? রাশিয়া। আয়তনে সবচেয়ে বৃহত্তম রাশিয়া, এবং ভারত আয়তনের সপ্তম স্থান অধিকার করে। এবার চলো আমরা ভারতের কিছু প্রতিবেশী দেশ সম্পর্কে জানব। যেরকম ভারতের একেবারে উত্তর পশ্চিম দিকে যে দেশটি রয়েছে সেটা হচ্ছে পাকিস্তান। উত্তর পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান, এবং পাকিস্তানের ঠিক একটু উপরে উত্তর দিকে ভারতের রয়েছে আফগানিস্তান। তারপর ভারতের উত্তর দিকেই রয়েছে চায়না, এবং ঠিক এই জায়গাটাতে রয়েছে ভারতের উত্তর দিকে নেপাল। এই জায়গাটাতে রয়েছে ভারতের উত্তর পূর্ব দিকে ভুটান। এই জায়গাটাতে ভারতের পূর্ব দিকে বলা যেতে পারে রয়েছে বাংলাদেশ। একেবারে পূর্ব দিকে রয়েছে ভারতের মায়ানমার। একেবারে দক্ষিণ দিকে ভারতের এই জায়গাটাতে রয়েছে শ্রীলঙ্কা, এবং দক্ষিণ দিকে জলভাগের মধ্যে আরেকটি দেশ রয়েছে ভারতের প্রতিবেশী, যার নাম হচ্ছে মালদ্বীপ। তাহলে ভারতের প্রতিবেশী দেশ সংখ্যা কয়টি? ভারতের প্রতিবেশী দেশ সংখ্যা হচ্ছে 9টি। কি কি? 1 পাকিস্তান, 2 আফগানিস্তান, 3 চায়না, 4 নেপাল, 5 ভুটান, 6 মায়ানমার, 7 বাংলাদেশ, 8 শ্রীলঙ্কা এবং 9 মালদ্বীপ। ভারতের এই 9টি প্রতিবেশী দেশ, যার মধ্যে 7টি প্রতিবেশী দেশ ভারতের স্থলভাগের সাথে যুক্ত অবস্থায় রয়েছে। শুধুমাত্র 2টি প্রতিবেশী দেশ ভারতের স্থলভাগের সাথে যুক্ত অবস্থায় নেই। কোন দুটি দেশ? এক শ্রীলঙ্কা, দ্বিতীয়ত হচ্ছে মালদ্বীপ। এই দুটি দেশ ভারতের স্থলভাগের সাথে যুক্ত অবস্থা নেই। এরা জলভাগের মধ্যে রয়েছে, ভারতের স্থলভাগ থেকে বিচ্ছিন্ন অবস্থায়। এরা ভারতের প্রতিবেশী দেশ যদিও। এবং এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রতিবেশী দেশ কোনটি? সবচেয়ে বড় ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে চীন, অর্থাৎ চায়না। এবং ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? এই যে জলভাগের মধ্যে যে দেশটি রয়েছে ভারতের দক্ষিণ দিকে, মালদ্বীপ। এটি ভারতের সবচেয়ে ছোট ও ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। এবার যদি আমি ভারতের
আশেপাশে আরও সীমানাগুলোকে দেখি, তো ভারতের একেবারে পশ্চিম দিকে যে সাগরটি রয়েছে জলভাগ, সে সাগরটির নাম হচ্ছে আরব সাগর, আরব। আর পূর্ব দিকে যে জলভাগটি রয়েছে সেটার নাম হচ্ছে বঙ্গোপসাগর। আর দক্ষিণ দিকে যে জলভাগটি রয়েছে সেটির নাম হচ্ছে ভারত মহাসাগর। তো এই হচ্ছে জলভাগগত সীমানা আর স্থলভাগগত সীমানা আমরা লক্ষ্য করতে পারি। এবার আমরা বেশ কিছু লাইন সম্পর্কে ধারণা লাভ করব। তো যখন ভারত থেকে অন্যান্য দেশগুলো দেশ ভাগ হয় এবং সীমানাকে নির্ধারণ করা হয় ভারতের, সে সময় বেশ কতগুলো লাইন আমাদের সীমানার মধ্যে লক্ষ্য করতে পারি। যেরকম পাকিস্তান এবং ভারতের যে সীমারেখা সেই লাইনটাকে বলা হয় র্যাড ক্লিফ লাইন। কি বলা হয়? র্যাড ক্লিফ লাইন, যা বাংলাদেশের সাথেও সীমানাকে র্যাড ক্লিফ লাইন নামে পরিচিত করা হয়। অর্থাৎ পাকিস্তানের সীমানা ভারতের সীমানা এবং বাংলাদেশ ও ভারতের সীমানা রেখাকে বলা হয় র্যাড ক্লিফ লাইন। এছাড়াও আফগানিস্তানের যে সীমানা রেখা, এই সীমানা রেখার লাইনকে বলা হয় ডুরান্ট লাইন, ডুরান্ট। আর চায়নার সাথে যে সীমারেখা সেই লাইনকে বলা হয় ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন। এই তিনটা লাইন তোমরা মনে রাখবে। অর্থাৎ পাকিস্তানের সাথে ভারতের সীমারেখার লাইনকে বলা হয় র্যাড ক্লিফ লাইন, বা বাংলাদেশের সাথে ভারতের সীমারেখার লাইনকে বলা হয় র্যাড ক্লিফ লাইন। আফগানিস্তানের সাথে ভারতের সীমারেখাকে বলা হয় ডুরান্ট লাইন, এবং চায়না বা চীনের সাথে সীমারেখার লাইনকে বলা হয় ম্যাকমোহন লাইন। তো এই তিনটা লাইন সম্পর্কে তোমরা জানবে। এবার যদি আমি জলভাগ ও স্থলভাগ, এখান থেকে জলভাগ শুরু হয়েছে ভারতের, এদিক থেকে স্থলভাগ স্টার্ট হয়েছে, ঠিক তেমনভাবে এদিক থেকে জলভাগ, এদিক থেকে স্থলভাগ স্টার্ট হয়েছে। তো আমি যদি স্থলভাগের সীমারেখাকে পরিমাপ করি, তো স্থলভাগের সীমারেখার যে দৈর্ঘ্য আমি পাবো এই পর্যন্ত থেকে এই পর্যন্ত নিয়ে, সেটা প্রায় 15,200 কিলোমিটারের মতো পাবো। স্থলভাগের সীমারেখার দৈর্ঘ্য, মানে যেদিকে জলভাগ আছে সেদিকে আমি যদি কাউন্ট না করি, শুধু স্থলভাগের দিকে যদি আমি পরিমাপ করি, সেক্ষেত্রে প্রায় 15,200 কিলোমিটার আমরা পেয়ে থাকবো। আর যদি জলভাগের দিকে আমরা পরিমাপ করি, জলভাগের সীমারেখার দৈর্ঘ্য যদি পরিমাপ করি, সেক্ষেত্রে প্রায় 5,422 কিলোমিটার আমরা পাবো। কিন্তু জলভাগের মধ্যে কিছু দ্বীপপুঞ্জ আমাদের এদিকে রয়েছে, যেটার নাম লাক্ষাদ্বীপ, আর এদিকে কিছু দ্বীপপুঞ্জ রয়েছে যেটার নাম হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো এই দ্বীপগুলো তো ভারতেরই অংশ, যা জলভাগের মধ্যে বিরাজ লাভ করে। তো দ্বীপপুঞ্জ সহ এই জলভাগের দৈর্ঘ্যকে যদি আমরা গণনা করি বা পরিমাপ করি, সেটার দৈর্ঘ্য হবে প্রায় 7,517 কিলোমিটারের মতো। অর্থাৎ দ্বীপপুঞ্জ ছাড়া যদি জলভাগের দৈর্ঘ্যকে পরিমাপ করি, তাহলে হবে প্রায় 5,422 কিলোমিটার। দ্বীপপুঞ্জ সহ জলভাগের দৈর্ঘ্যকে যদি পরিমাপ করি, তাহলে দৈর্ঘ্য হবে 7,517 কিলোমিটার। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়ব, যা অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগত দিক থেকে ভারতের স্থান কোথায়। এটা 0 ডিগ্রি, যাকে নিরক্ষরেখা বলা হয়, এবং ঠিক এর মাঝ বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত, যার মানও 0 ডিগ্রি, যাকে মূল মধ্যরেখা বলা হয়ে থাকে। তো এবার আমরা দেখব এই অক্ষরেখা ও দ্রাঘিমাগত দিক থেকে ভারতের স্থান কোথায়। তো ভারত প্রায় 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা থেকে শুরু হয়েছে। মানে এটা যদি 0 ডিগ্রি হয়, তো এখানে 1 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 2 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এভাবে করতে করতে প্রায় 8 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা থেকে শুরু হয়, যা প্রায় 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তার লাভ করে। মানে এখান থেকে যদি স্টার্ট হয় ভারত, আর শেষ হবে গিয়ে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে। 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা থেকে শুরু ভারত, এবং 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখাতে শেষ। আর দ্রাঘিমাগত বিস্তার যদি দেখি, তাহলে 68 ডিগ্রি 8 মিনিট, 68 ডিগ্রি 8 মিনিট, এখানে ধরো 0 ডিগ্রি 1 ডিগ্রি পূর্ব, 2 ডিগ্রি পূর্ব, এভাবে করতে করতে 68 ডিগ্রি 8 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে শুরু করে প্রায় 97 ডিগ্রি 25 মিনিট, প্রায় 97 ডিগ্রি 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত ভারত বিস্তার লাভ করে। তার মানে মোটামুটি এই সমস্ত জায়গায় ভারত বিস্তার লাভ করে। অর্থাৎ ভারতকে বলা যেতে পারে উত্তর পূর্ব গোলার্ধের দেশ। অর্থাৎ দেখো ভারত কোন দিকে রয়েছে, উত্তর দিকে রয়েছে আর পূর্ব দিকে রয়েছে, এই জন্য ভারতকে উত্তর পূর্ব গোলার্ধের দেশ বলা হয়ে থাকে। তো তোমরা অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলো মনে রাখবে যে 8 ডিগ্রি 4 মিনিট
উত্তর অক্ষরেখা থেকে শুরু করে 37°6' উত্তর অক্ষরেখা পর্যন্ত, 68°8' পূর্ব দ্রাঘিমা রেখা থেকে শুরু করে 97°25' পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তার লাভ করে। এই 68°8' 68°8' পূর্ব দ্রাঘিমা থেকে শুরু করে 97°25' পূর্ব দ্রাঘিমা রেখা যদি আমরা গণনা করি, অর্থাৎ ভারতের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় দ্রাঘিমা রেখার পার্থক্য হয় 29°র মতো। দ্রাঘিমা রেখার পার্থক্য হয় 29°র মতো। এবার আমরা কি জানি যে 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট, যেটা আমরা ক্লাস 9-এর মধ্যে বা ক্লাস 7-এর মধ্যেও পড়েছিলাম যে 1° দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তার মানে ভারতের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তের দ্রাঘিমার পার্থক্য যদি 29 মিনিট হয়, তাহলে সময়ের পার্থক্য হবে 29 × 4, 4 9 36, 4 2 8, 4 9 36 হচ্ছে, আর থাকলো 3, 4 2 8 আর 3 11, 116 মিনিট। তার মানে বলা যেতে পারে 1 ঘন্টা 56 মিনিট। পূর্ব পশ্চিমে দ্রাঘিমাগত বিস্তার যেহেতু 29°র হয়, তার জন্য সময়ের পার্থক্য হবে 1 ঘন্টা 56 মিনিট পূর্ব থেকে পশ্চিম প্রান্ত। এবার কোন দিকে আগে ভারতের সূর্য উদিত হবে? অবশ্যই ভারতের পূর্ব দিকে আগে সূর্য উদিত হবে। ঠিক 1 ঘন্টা 56 মিনিট পর কিন্তু ভারতের পশ্চিম প্রান্তের লাস্ট বিন্দুতে সূর্য উদিত হবে, অর্থাৎ সময়ের পার্থক্য হবে পূর্ব পশ্চিমে প্রায় 1 ঘন্টা 56 মিনিটের মতো। সবার প্রথমে কোন রাজ্যে সূর্য উদিত হয়? অরুণাচল প্রদেশে। এই জন্য অরুণাচল প্রদেশকে সূর্য উদয়ের, ভারতের ক্ষেত্রে সূর্য উদয়ের রাজ্য বলা হয়ে যেতে পারে। এবার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দিক থেকে আরেকটা ছোট্ট বিষয় তোমাদের মনে রাখতে হবে। যদি মূল ভূখণ্ডের ক্ষেত্রে বলে তাহলে 8°4' উত্তর অক্ষরেখা থেকে শুরু করে 37°6' উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তার লাভ করে। কিন্তু যেহেতু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের অন্তর্গত, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 8°4' উত্তর অক্ষরেখা থেকে আরেকটু নিচের দিকে অগ্রসর হয়, প্রায় 6°45' উত্তর অক্ষরেখা পর্যন্ত, 6°45' উত্তর অক্ষরেখা পর্যন্ত, যা শেষ হয় 37°6' উত্তর অক্ষরেখার পর্যন্ত। তার মানে বলা যেতে পারে 6°45' উত্তর অক্ষরেখা থেকে 37°6' উত্তর অক্ষরেখা ভারতের অক্ষরেখাগত বিস্তার। কিন্তু যদি মূল ভূখণ্ডের বলে সেক্ষেত্রে আমরা 8°4' উত্তর অক্ষরেখা থেকে শুরু করে 37°6' উত্তর অক্ষরেখা পর্যন্ত বলবো। বুঝতে পেরেছো? এবার আমরা বেশ কতগুলো পয়েন্ট সম্পর্কে জানবো। যেরকম ভারতের একেবারে উত্তরতম একটা পয়েন্ট রয়েছে, আর দক্ষিণতম পয়েন্ট রয়েছে, পূর্বতম আর পশ্চিমতম পয়েন্ট রয়েছে। এই 4টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। যদি বলে ভারতের উত্তরতম পয়েন্টের নাম কি বা বিন্দুর নাম কি, তবে সেক্ষেত্রে বলবো ইন্দিরা কল। ভারতের একেবারে উত্তরতম বিন্দুর নাম ইন্দিরা কল। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কন্যাকুমারিকা। কিন্তু একেবারে ভারতের দক্ষিণতম বিন্দু, যেহেতু এটা 6°45' মানে আরেকটু নিচে, তার মানে এটা আরেকটু দক্ষিণ দিকে, তার জন্য এই পয়েন্টটার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তাহলে যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি, সেক্ষেত্রে আমরা বলবো ইন্দিরা পয়েন্ট। বুঝতে পেরেছো? যার আগের নাম ছিল হচ্ছে পিগমেলিয়ন পয়েন্ট, যার আগের নাম পিগমেলিয়ন পয়েন্ট। আর যদি ভারতের উত্তরতম বিন্দু বলে তাহলে লিখবো ইন্দিরা কল। কিন্তু যদি বলে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, দেখো এটা ভারতের মূল ভূখণ্ড, আর মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ। কিন্তু যদি শুধু বলে যে দক্ষিণতম বিন্দু, তাহলে আমরা ইন্দিরা পয়েন্ট লিখবো, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ দিকে অবস্থিত। যদি মূল ভূখণ্ডের বলে সেক্ষেত্রে আমরা কন্যাকুমারিকা লিখবো, যেটা ভারতের একেবারে মূল ভূখণ্ডের দক্ষিণ দিকে অবস্থিত। এখানে একটু গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে, তো যাতে গন্ডগোল না হয় প্রশ্ন সঠিকভাবে বুঝে তারপরে আমরা অ্যান্সার করব। যদি বলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, তাহলে কন্যাকুমারিকা অন্তরীপ। যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু, তাহলে ইন্দিরা পয়েন্ট, যার আগের নাম পিগমেলিয়ন পয়েন্ট। এবার ভারতের পূর্বতম বিন্দুর নাম কি? পূর্বতম বিন্দুর নাম হচ্ছে কিবিথু। পূর্বতম বিন্দুর নাম হচ্ছে কিবিথু। আর পশ্চিমতম বিন্দুর নাম হচ্ছে গোহার মাটার, যা গুজরাট রাজ্যের মধ্যে অবস্থিত। গোহার মাটার ভারতের পশ্চিমতম বিন্দু, ভারতের পূর্বতম বিন্দু কিবিথু, যা অরুণাচল প্রদেশ রাজ্যের মধ্যে অবস্থিত। তো যদি আমরা এবার লাস্ট আরেকটা জিনিস সম্পর্কে দেখব, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, যা ভারতের মাঝ বরাবর দিয়ে বিস্তার লাভ করে। যেহেতু ভারতের অক্ষরেখাগত বিস্তার হচ্ছে 8°4' থেকে শুরু করে 37°6' পর্যন্ত, যার কারণে অবশ্যই ভারতের মাঝ বরাবর আমরা কর্কট ক্রান্তি রেখার দেখা পাবো, যার মান 23.5°,
উত্তর, যার মান 23.5 ডিগ্রি উত্তর। তো ভারতের মাঝ বরাবর এই কর্কটক্রান্তি রেখা বিরাজ হয়েছে। এই কর্কটক্রান্তি রেখা কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? এই কর্কটক্রান্তি রেখা 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। আর এই 8টি রাজ্য নাম কি করে মনে রাখা যায়? তোমাদের আমি একটা সূত্র বলে দিচ্ছি, এই সূত্রটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি সেই 8টি রাজ্যের নাম মনে রাখতে পারবা। যেরকম কর্কট, মিত্র, গামছা, ঝেড়ে, পর। কর্কট মিত্র একজন ব্যক্তির নাম, তাকে বলা হচ্ছে গামছা ঝেড়ে পর। এখান থেকে আমরা 8টা রাজ্যের নাম মনে রাখতে পারবো। কর্কট মানে হচ্ছে কর্কটক্রান্তি রেখা, কথা বলেছে। মি থেকে হচ্ছে মিজোরাম, তয়রফলা থেকে হচ্ছে ত্রিপুরা, গ থেকে হচ্ছে গুজরাট, ম থেকে হচ্ছে মধ্যপ্রদেশ, ছ থেকে হচ্ছে ছত্তিশগড়, ঝ থেকে হচ্ছে ঝাড়খণ্ড, প থেকে হচ্ছে পশ্চিমবঙ্গ, আর র থেকে হচ্ছে রাজস্থান। এই 8টি রাজ্যের উপর দিয়েই কর্কটক্রান্তি রেখা বিরাজমান হয়েছে। আবার বলছি, কর্কট মিত্র, গামছা ঝেড়ে পর। কর্কট মানে কর্কটক্রান্তি রেখার কথা বলছে। মি থেকে হচ্ছে মিজোরাম, তয়রফলা থেকে ত্রিপুরা, গ থেকে গুজরাট, ম থেকে মধ্যপ্রদেশ, ছ থেকে ছত্তিশগড়, ঝ থেকে ঝাড়খণ্ড, প থেকে পশ্চিমবঙ্গ, আর র থেকে রাজস্থান। এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিরাজমান হয়েছে। এবার যদি বলা হয় কোন রাজ্যের উপর দিয়ে, এই 8টি রাজ্যের উপর দিয়ে তো গেছে, কোন রাজ্যের উপর দিয়ে সবচেয়ে বেশি গেছে? তো সবচেয়ে বেশি গেছে ভারতের মধ্যভাগে থাকা, মধ্যভাগে যে রাজ্যটা রয়েছে যার নাম হচ্ছে মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশ রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা সবচেয়ে বেশি পরিমাণে গিয়েছে। আর যদি বলে কোন রাজ্যের উপর দিয়ে সবচেয়ে কম পরিমাণে গেছে, সেটা হচ্ছে রাজস্থান, যা ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য, সবচেয়ে বড় রাজ্য রাজস্থান। ওই রাজস্থানের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা সবচেয়ে সামান্যতম, সবচেয়ে কম পরিমাণে বিরাজমান হয়েছে। সবচেয়ে বেশি পরিমাণে বিরাজমান হয়েছে মধ্যপ্রদেশ, সবচেয়ে কম পরিমাণে বিরাজমান হয়েছে রাজস্থান রাজ্যের উপর দিয়ে। বাস, আমাদের সীমানা হয়ে গেছে, সীমারেখাও হয়ে গেল, এবং সবচেয়ে বেশি কোন দেশের সাথে যুক্ত অবস্থায় রয়েছে সেটাও আমরা পড়ে নিয়েছি। তো এই ছিল তোমাদের মোটামুটি আজকে ভারতের বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস। এরপরে আমরা আরও একটা বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস করব ভারত থেকে, যেখানে ভারতের রাজ্যগুলো সম্পর্কে আমরা জানবো। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। যদি তোমাদের এই ক্লাসে কোনো রকম সমস্যা থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে, আমি সেই উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।